শীতল কাঁদছে ভাই। শুদ্ধ বলল, কাঁদুক। অর্ক বলল, মজা করছি না, কামরানের কসম। শুদ্ধ বলল, তুই কি করে জানলি যে শীতল কাঁদছে? অর্ক বলল, ফোন করেছিল তোকে, এই হারামজাদা তোর লাভ মারা দেখিয়েছে ওকে। শুদ্ধ বলল, তারপর? অর্ক বলল, কল কেটে গেছে, মেয়েটা বোধহয় ভয় পেয়েছে। শুদ্ধ কিছু বলল না, দৃষ্টি সরিয়ে নিল। কিছু বললেও লাভ হবে না যতক্ষণ না নিজে কথা বলবে। এর পরের ঘটনাও তার জানা। শীতল কাঁদবে, সেই কান্না দেখে তার মা সহ বাড়ি শুদ্ধ সবার কানে ঘটনাখানা পৌঁছে যাবে। তার মায়ের উচ্চতার ফোবিয়া আছে, ছেলে লাইফ রিস্ক নিয়ে আকাশে দাপিয়ে বেড়াচ্ছে, এই কথা ভেবে হয় ওনার প্যানিক অ্যাটাক হবে, নতুবা টেনশনে প্রেশার বাড়িয়ে ফেলবে। মূলত এই জন্যই কোনো কাজের কথা কাউকে বলতে চায় না। এখন কিছু করারও নেই, কাঁদতেই থাক, কাঁদলে চোখ পরিষ্কার থাকে। তাকে চুপ থাকতে দেখে কামরান হাসলো, তারপর ভ্রু নাচিয়ে বলল, বুকের জ্বালা কমাতে ল্যান্ড করো বন্ধু। শুদ্ধ বলল, করতেই তো হবে, না করলে তোর একটা ব্যবস্থা কিভাবে করব? কামরান বলল, কিসের ব্যবস্থা বন্ধু? শুদ্ধ বলল, এখানে থাকার ব্যবস্থা। এ কথা শুনেই কামরানের হাসিটা মিলিয়ে গেল, চোখ মুখ শুকিয়ে গেল। শুদ্ধ শীতল কণ্ঠে থ্রেড মানে কপালে দুঃখ আছে, দেশে ফিরে বিয়ের পিঁড়িতে বসার কথা। না না, যেভাবেই হোক শুদ্ধকে মানাতেই হবে, বোঝাতেই হবে খুব অনুতপ্ত সে, এই পাপ আর জীবনেও করবে না। কিন্তু সেটা আর সম্ভব হলো না। তার আগেই শুদ্ধ পাশ কাটিয়ে চলে গেল। এর পরই সংকেত পেল দ্রুত জেটে ওঠার। সবাই একে একে এলে এবার জেট উঠল ল্যান্ড করার উদ্দেশ্যে। প্রায় 30 ঘন্টার পর জেটে ল্যান্ড করলে শুদ্ধ দ্রুত পায়ে ছুটল রুমের দিকে। যেতে যেতেই কল করলো সীতারার নাম্বারে। ছেলেকে সুস্থ দেখে সীতারা যেন হাঁপ ছেড়ে বাঁচল, বকলো এমন কাজ না করার জন্য। শুদ্ধ হাসলো, তবে আশেপাশে শীতলকে না দেখে বুঝলো সে কাঁদতে ব্যস্ত। কাঁদুক, আর একটু কাঁদুক, কাঁদলে মন পরিষ্কার থাকে। মোট কথা, কেউ যখন কারোর জন্য ব্যাকুল হয়ে কাঁদে তখন দেখতে ভালোই লাগে। তার তো লাগে মহারানী আরও ঘণ্টাখানিক কাঁদুক। সে এখন ফ্রেশ হয়ে খেয়ে তারপর না হয় কল ব্যাক করবে। এই নিয়ে 11 বার কল দিয়ে ভ্রুজোড়া কুঁচকে নিল আহনাফ। আজ সকাল থেকে শখকে কলে পাচ্ছে না সে। গেল কই মেয়েটা? সকাল থেকে মিষ্টি কণ্ঠটা শুনতেও পায়নি, বুকের ভেতর খাঁ খাঁ করছে, সাথে অসহ্যও লাগছে। সকালের শুরুটা এত জঘন্য কাটলো, দিনটা যে কি হবে কে জানে। দিনগুলো বড্ড বেশি বেইমানি শুরু করেছে, কাটতেই চায় না। কবে বছর কাটবে, কবে শখকে বউ করে ঘরে তুলবে, কবে বাহুডোরে জাপটে ধরে বুকের জ্বালা কমাবে, এসব কবে হবে? কবে কবে কবে? সে দেশ ছেড়েছে কয়েক সপ্তাহ হয়েছে। শখ এয়ারপোর্টে এসেছিল তার সাথে দেখা করতে, যদিও এতটা কল্পনাও করেনি, কিন্তু শখের এই ছোট্ট কাজের ভীষণ খুশি হয়েছিল। বড়রা না থাকলে জোর করে হলেও একটু জড়িয়ে ধরতো, কিন্তু সায়ন থাকায় সেই সাহসটা করেনি। অপেক্ষার ফল সুমিষ্ট হয়, সেই সুমিষ্ট ফল পেতেই অপেক্ষা করতে হবে। এসব ভেবে সে রান্না শেষ করে ফ্রেশ হতে গেল। একটু পরে অফিস যেতে হবে, এদেশে নিজের কাজ নিজেকেই করতে হয়, তাই সব কাজই তাকেই করা লাগে। যদিও কাজ করতে মন্দ লাগে না, তবে কাজের ফাঁকে গল্প করার একটা মানুষ থাকতো বেশ হতো। সেই মানুষটা যদি শখ হলে তাহলে তো কথাই নেই। আহানা ফ্রেশ হয়ে মাথা মুছতে মুছতে ফোন হাতে নিতেই শখের মেসেজ এসেছে, ল্যাবে আছি, স্যার আছে, চিন্তা করবেন না, আমি ঠিক আছি। এই ছোট্ট একটা মেসেজে তার বুকের শীতলতা নামালো, কিছুটা চিন্তামুক্ত হলো। সেও ছোট একটা মেসেজ সেন্ড করে রাখলো, ভীষণ ভালোবাসি শখ পাখি। মেসেজটা দেখে শখ মুখ টিপে লাজুক হাসলো। সারাদিনে 5-7 বার শুনতে হয় এই ম্যাজিক্যাল বাক্যটা। শোনার অপেক্ষাও করে সে, কারণ আহানাপের কণ্ঠে আদুরে সুরে বলা বাক্যটা শুনতে তার মন ভরে যায়। একদল খুশি বুক পাঁজরে ডানা ঝাপটাতে থাকে, প্রেম প্রেম তালবিহীন ছন্দে শুকরা গুনগুনিয়ে গাইতে থাকে, নাচতে থাকে তাদের আপন সুরে। দুদিন ধরে পার্টি অফিসে ঝামেলা চলছে। ঝামেলার সূত্রপাত অঙ্কনে হদিস পাওয়া নিয়ে। ছেলেটাকে সায়ন গুম করেছিল জানতে বাকি নেই কারো, তবে কোথায় রেখেছে, বাঁচিয়ে রেখেছে নাকি মেরে ফেলেছে, নাকি অন্য কিছু পরিকল্পনা করার এঁটে রেখেছে, এখনও অবধি তার কোনো খবরই পাওয়া যায়নি। অঙ্কনের বাবা পাগলা কুকুরের মতো হিংস্র হয়ে উঠেছে। আবুল সিদ্দিককে হুমকিও দিয়েছে অঙ্কনে খোঁজ বের করতে, নয়তো আবুল সিদ্দিকের কচিকাঁচা মেয়ে নিয়ে 18+ খেলাখুলি ভিডিও ফাঁস করে দেবে। চাপে পড়ে আবুল সিদ্দিক ইনিয়ে বিনিয়ে সায়নের থেকে কথা বের করার চেষ্টা করেছে, কিন্তু ধূর্ত সায়ন সেসব কথা ধারে কাছেও ঘেঁষে না। হয় প্রসঙ্গ পাল্টায়, নতুবা গালিগালাজ শুরু করে। তখন আবু সিদ্দিকী কথার বলার সাহসও পায় না। সায়নে এমন বেপরোয়া কাজে কনক বরাবরের মতো আজই খোঁটা মেরেছে। সায়ন 2-1 বার হেসে উড়িয়েও দিয়েছে, কিন্তু কনক যখনই মা তুলে গালি দিল তখন নিজেকে আর সামলাতে পারল না।
ক্ষিপ্ত হিংসের মতো তেড়ে গিয়ে শক্ত থাবার কনকের শার্টের কলার চেপে ধরে একের পর এক ঘুষি দিতে থাকলো। শক্ত হাতের ঘুষির তোপে নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে গেল কনকের। পার্টি অফিসে থাকা অন্য ছেলেরা কোনো রকমে তাদের থামায়। কনক আপাতত হসপিটালে, দুদিন সেখানে থাকতে হবে। হাতাহাতিতে সায়নেরও লেগেছে, তবে হসপিটালে যাওয়ার মতো হয়নি। রাগে ফুঁসছে সে, আফসোস করছে আরও 2-4 ঘা কেন বসালো না, কেন জন্মের মতো কথা বলার শক্তি কেড়ে নিল না। এই ঘটনাটা শুনে আবুল সিদ্দিক পার্টির অফিসে এসেছে। তাদের সঙ্গে এসেছে নতুন এক মুখ। সায়ন তাকে দেখেও কথা বলার আগ্রহ প্রকাশ করলো না, ধপ করে বসলো চেয়ারে। তারপর টি শার্ট পেছনে ঠেলে সিদ্দিকের উদ্দেশ্যে বলল, আজ থেকে আপনার দল আপনি সামলান। আবুল সিদ্দিক বলল, কেন, তুই কোথায় যাবি? সায়ন বলল, সেই কৈফিয়ত আপনাকে দেব না নিশ্চয়ই। আবুল সিদ্দিক বলল, সায়ন, আজকাল বড্ড চেটাং চেটাং কথা বলছিস তুই। কার সাথে কথা বলছিস ভুলে যাস না। সায়ন বলল, ভুলিনি এখনো। ভুললে সশরীরে বসে থাকার শক্তি এখনো পেতেন না। আবু সিদ্দিক বললেন, 3 রাস্তার মোড়ে পার্টি অফিস বানাচ্ছিস শুনলাম। কি এমন হলো যে নতুন করে পার্টি অফিসের দরকার পড়ল? সায়ন বলল, কেন? এর উত্তর আপনি ভালো করেই জানেন সিদ্দিক ভাই, তাও যখন আমার মুখ থেকে শুনতে যাচ্ছেন তাই বলছি। আমি আর আপনার দলে থাকবো না। না মানে না, আর না আপনার হয়ে কাজ করব। এবার থেকে আমার দলের লিডার আমি। আবু সিদ্দিক বললেন, আখের গুছিয়ে নিয়ে এখন আমাকে বুড়ো আঙুল দেখাচ্ছিস? তা পারবি তো টিকতে? সায়ন বলল, সায়নে আখের টাকের প্রয়োজন পড়েনি, আর পড়বেও না। আপনার মতো আমি বস্তি থেকে উঠে আসিনি সিদ্দিক ভাই, আর না ফকিন্নি ঘরের ছেলে, আর না দলে ঢুকে আপনি আমায় ব্যান্ডেল ব্যান্ডেল টাকা বিনিময়ে কিনে নিয়েছেন। তাই এসব বালের কেচ্ছা অন্যকে শোনান, যদিও দান ভিক্ষা আসে। আমি শুরু করলে কিন্তু খুব একটা ভালো হবে না। সিদ্দিক অপমানটুকু গিলে নিল, চোয়াল শক্ত করে দাঁতের ওপর দাঁত চেপে তাকিয়ে রইল সায়নের দিকে। সায়ন কিছুমিছু আন্দাজ করেছে কিনা জানতে উনি নিজেকে সামলালেন। তারপর শুধালেন, এতদিন তোকে আমার ডান হাত বানিয়ে লোকের কাছে মুখ চেনালাম, সঙ্গে সঙ্গে নিয়ে ঘুরলাম, রাজনীতিতে রাজ করার কৌশলও শেখালাম। তুই কি না আমার এখন পেছনেই বাঁশ দিতে উঠে পড়ে লেগেছিস? এই কথার উত্তরে সায়ন বলল, ভুল বললেন ভাই, বরং আপনিই আমার কারণে সকলের মুখে মুখে এসেছেন। নয়তো আগেও যা ভেড়াচুদা ছিলেন, আপনাকে দিয়ে আর যাই হোক অন্তত রাজনীতি হতো না। তাই এসব সাওয়ার ভণ্ডামি বাদ দেন, নয়তো ভণ্ডামি করার জন্য ওইটাই আর থাকবে না। আবুল সিদ্দিক বলল, তোর কি মনে হচ্ছে না তুই ইচ্ছে করে শত্রুতা তৈরি করেছিস? এর ফল কিন্তু ভালো হবে না সায়ন। সায়ন বলল, না হলে নাই, ভালো জিনিসে অ্যালার্জি আমার। আবু সিদ্দিক বললেন, তাহলে আমার বিপক্ষে সত্যি সত্যি দাঁড়াচ্ছিস? সায়ন বলল, বোধ হয়। আবুল সিদ্দিক বললেন, হঠাৎ এই সিদ্ধান্ত কেন? সায়ন বলল, বউ বলেছে অন্যের পা না চাটতে। সে আবার চেটাচাটি পছন্দই করে না, একদমই না। তার কথা মাথায় রেখে সিদ্ধান্তই নিলাম, বাঁচতে হলে বীরের মতো করে বাঁচবো, নয়তো প্রাণের মায়া ছেড়ে মাটিতে লুটাবো। এই কথা বলে সায়ন উঠে দাঁড়ালো। তার বরাদ্দকৃত রুমে তার প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে হাঁটা ধরল 3 রাস্তার মোড়ের দিকে। তাকে যেতে দেখে দাঁড়িয়ে থাকা গুটি 30 ছেলে সিদ্দিকের দিকে তাকিয়ে হাঁটা ধরল। আজ থেকে তাদের দল আলাদা, পার্টিও আলাদা, লিডার আলাদা। আজ থেকে তারা শাহরিয়ার ভাইয়ের লোক। মোট কথা তারা এতদিন সিদ্দিকের সঙ্গে ছিল সায়নের কথায়। সিদ্দিক যদি শাহরিয়ার ভাইয়ের ছোট বোনকে কিডন্যাপ করার ব্যাপারে সঙ্গ না দিত, তাহলে তারাও দল ছাড়ত না। আর না এতদিনে গড়া অবস্থান শাহরিয়ার ভাই এভাবে পায়ের তলায় পিষে চলে যেত। শুদ্ধ রুমে ফ্রেশ হয়ে বের হতেই দেখে ফোনের আলো জ্বলছে। ফোনের ডিসপ্লেতে ভাসছে চেনা জানা নাম, ব্যাঙাচি। সে গায়ে টি শার্ট জড়িয়ে কলটা রিসিভ করতেই দেখতে পেল শীতলের মুখ। কেঁদে কেটে চোখ মুখ মালপোয়ার মতো ফুলিয়েছে, নাক টিয়া পাখির মতো লাল। তবে টিয়ার নাক টিকালো আর শীতলের নাক মোচা। কথা ভেবে তার ঠোঁটে হাসি খেলে গেল। তাকে হাসতে দেখে শীতলের চোখ জোড়া জলে ভরে উঠল। নিজের ঠোঁট কামড়ে কোনো মতে কান্না থামিয়ে ফোপাতে ফোপাতে শুধালো, আপনি মারা গেলেন কিভাবে শুদ্ধ ভাই? অবান্তর প্রশ্ন শুনে শুদ্ধ মাথা মুছতে মুছতে তেরাভাবে জবাব দিল, প্রেম সাগরে ডুব দিয়ে। ডুবি আয়। শীতল বলল, বড় মাকে কল করে ঠিকই তো কথা বললেন, অথচ আমাকে একটা কল দিলে কি এমন হতো? শুদ্ধ বলল, তোকে কেন দেব? তুই কি আমার বউ যে কাজ থেকে ফেরা মাত্রই তোকে কল করব? শীতল বলল, বউ হলেই কল দেওয়া যায়, অন্য কেউ হলে কি দেওয়া যায় না? শুদ্ধ বলল, না দেয়া যায় না। শীতল বলল, কেন যায় না? শুদ্ধ বলল, জানি না, তবে এক্সপেরিমেন্ট করতে চাইলে আমার বউ হয়ে যা, দেখবি সব খবরাখবর তোকেই আগে জানাবো। শীতল বলল, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে শুদ্ধ ভাই। শুদ্ধ বলল, রাখ তোর সারপ্রাইজ, তুই আবার আমার রুমে ঢুকেছিস। সুন্দর করে বললে ভালো লাগে না শুনতে? না,
ফিরতে দে আমায়। শীতল বলল, আপনার রুম সাউন্ড প্রুফ, তাই এসেছি। স্পেশাল সারপ্রাইজ দিতে সাউন্ড প্রুফ রুম লাগতো। এ কথা শুনে শুদ্ধ ভ্রু কুঁচকে তাকালো, বোঝার চেষ্টা করলো এর মাথায় কি ঘুরছে। তার কুঁচকানো ভ্রু দেখে শীতল হাসলো। তারপর ব্যাক ক্যামেরা অন করে মেঝেতে পড়ে থাকা কাঁচের ভাঙা পারফিউমের বোতলগুলো দেখিয়ে বলল, আপনার জন্য কেঁদেছি আমি, চিন্তা করেছি, রুমে ফিরেও কত কল দিয়েছি, অথচ আপনি ইচ্ছে করে আমার কল ধরেননি। কেন ধরেননি? না ধরার কারণে একটা একটা করে আছাড় মেরে আপনার প্রতিটা পারফিউমের বোতল ভেঙে দিয়েছি। শুদ্ধ দেখলো সত্যি সত্যি তার শখের পারফিউমগুলো মেঝেতে লুটোপুটি খাচ্ছে। কাঁচ ছড়িয়ে ছিটিয়ে আছে বিছানার চাদর বিন ব্যাগের উপর। সিলিং ফ্যানের বাতাসে বালিশের তুলো ওড়ছে। এক কথায় রুমের অবস্থা দেখে মনে হচ্ছে ঘূর্ণিঝড় বয়ে গেছে। ভীষণ শখের জিনিসপত্রের অবস্থা দেখে সে চেঁচিয়ে উঠল, শীতলের বাচ্চা, রুমের কি অবস্থা করেছিস? এসব ঠিক করতে টাকা কি তোর বাপ দেবে? শীতল বলল, আমার বাপ দিবে কেন? শুদ্ধ বলল, দিবে না তো তাহলে কে দিবে? এসব কেন করেছিস বেয়াদব? শীতল বলল, করেছি, বেশ করেছি, আবার করব। শুদ্ধ বলল, কেন করবি? তোর বাপ কি সজ্ঞানে তোকে আমার হাতে তুলে দিয়েছে যে আমি বইয়ের ভুলকে ক্ষমা করে দেব? শীতল বলল, তুলে দিলে মেনে নেবেন? শুদ্ধ বলল, হ্যাঁ। শীতল বলল, ওকে ডান, ফিরে আসুন। শুদ্ধ বলল, ফিরলে কি হবে? শীতল বলল, বাবাকে বলবো আমাকে আপনার হাতে তুলে দিতে, তারপর আমিও দেখব আপনি কতটা কি মেনে নিতে পারেন। শুদ্ধ বলল, পরশু রাতের ফ্লাইটে ফিরছি আমি, রেডি থাক। একথা শুনে রাগে বোম হয়ে থাকা শীতলও একরক্ষা কণ্ঠে জবাব দিল, ঠিক আছে। কল কেটে রুমের অবস্থা দেখে ঢোক গেল শীতল। এখন কি হবে? কে পরিষ্কার করবে এসব? রাগের মাথায় মাথা কাজ করছিল না। বিশুদ্ধ পুরুষটাকে না পেয়ে রাগ তুলেছে তার জিনিসপত্রের উপর। এখন খারাপ লাগছে, খুব বেশি খারাপ লাগছে নামি দামি পারফিউমের কাঁচের বোতলগুলোর জন্য। আহারে, কাজটা ঠিক হয়নি। অন্য সময় এসে সে নিজেও ব্যবহার করত, ঘেটে ঘুটে দেখলো রাগের সময় কেন তার মাথা ঠিক থাকে না। কিন্তু এখন কি করবে? বাড়ির কেউ যদি জানে এসবের পেছনে সেই দায়ী, তাহলে সবার আগে তার মাই তাকে আস্ত রাখবে না। না, মার খাওয়া যাবে না, এমন কিছু করতে হবে যেন তার ঘাড়ে দোষ না পড়ে। শুদ্ধ ভাইও ছেড় দিল 1 ঘন্টার মধ্যে রুম পরিষ্কার করতে, না হলে তার খবর আছে। যদিও এসব ফাঁকা বুলিয়ে খুব একটা ভয় পায় না সে, কিন্তু শুদ্ধ ভাই জানিয়েছে সিগারেট খাওয়া ছবিটা উনি সবার আগে দেখাবে সারাপাত চৌধুরীকে। উনি এই বাড়িতে শীতলের সবচেয়ে বড় প্রশ্রয়দাতা কিনা। একথা শুনে শীতল চুপসে গেছে। সে জানে বড় আবু ওই ছবিটা দেখলে খুবই কষ্ট পাবে। তাই শুদ্ধের শর্ত অনুযায়ী সেই রুমটা ঠিকঠাক করার দায়িত্ব নিয়েছে। অপরাধ যখন করেছে শাস্তিও মাথা পেতে নিতেই হবে। এসব ভেবে আর সময় নষ্ট করলো না শীতল। কোমরে ওড়না বাঁধতে গিয়েও থেমে গেল। রুমে তো কেউ নেই, তাই ওড়নাটা চেয়ারের উপর রেখে রুম পরিষ্কারের কাজে লেগে গেল। তবে তার মুখ বন্ধ থাকলো না। শুদ্ধকে সে গালাগাল দিতে দিতে কাজ পরিষ্কার করলো। শুদ্ধ তার করা কাহিনী দেখে ল্যাপটপ থেকে দৃষ্টি সরিয়ে উঠে রুমের বাইরে গেল। প্রচণ্ড ক্ষুধা লাগায় গেল খাবার খেতে। অর্ক, কামরান, হাসান, স্যান্ডিও এসে বসেছে কেবল। শুদ্ধ চেয়ার টেনে হাসানের পাশে বসলো। গল্পে গল্পে একে একে সবাই খাবার নিয়ে খেতেও আরম্ভ করলো। কি একটা ব্যাপারে অর্ককে পেঁচিয়ে বাকিরা সবাই হাসছে। শুদ্ধ খেয়াল করলো হাসান থমথমে মুখে বসে আছে। মুখে বিষণ্ণতার ছাপ স্পষ্ট। খাওয়াতে আগ্রহ নেই, খাবার নাড়াচাড়া করছে শুধু। তাছাড়া এসব অবধি খেয়াল করেছে হাসান কেমন থমথমে মুখে বসে আছে, কথা বলছে খুবই কম, হাসছে যেন জোরপূর্বক। কোনো সমস্যায় না পড়লে এমনটা করার কথাও না। এতক্ষণ কিছু না বললেও সে এবার সরাসরি হাসানের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল, কি হয়েছে তোর, কোনো সমস্যা? হাসান ঘাড় ঘুরিয়ে শুদ্ধর দিকে তাকালো, শুনল। এরপর জবাব দেওয়ার আগে কামরান বলল, সমস্যা মানে? বিরাট সমস্যায় পড়েছে বেটায়। শুদ্ধ বলল, কি সমস্যা সেটাই তো জানতে চাচ্ছি। কামরান বলল, প্রথম সমস্যা, ওর বউ ওরে ঘেঁষতে দেয় না। দ্বিতীয় সমস্যা, ওর বউ মুক্তি চায়। শুদ্ধ ভ্রু কুঁচকে হাসানের উদ্দেশ্যে বলল, মুক্তি বলতে? হাসান বলল, তালাক। শুদ্ধ বলল, কেন? হাসান বলল, আমাকে নাকি তার পছন্দ না। শুদ্ধ বলল, পছন্দ না তো কবুল বলেছিল কেন? হাসান বলল, সেটাই তো কথা, এখন সে আমাকে সহ্য করতে পারে না। কাছে গেলে চিৎকার চেঁচামেচি করে। বাসায় বাবা মা ছোট ভাই বোন আছে, কিছু বলতেও পারি না। আবার তার ইগনোর করার ব্যাপারটাও সইতেও পারি না। কাছে গেলে চেঁচিয়ে বাড়ির শুদ্ধ সবাইকে জানায়, লুচ্চা লম্পট, কিছু বলতে বাদ রাখে না। বারবার একই ঘটনা ঘটায়, লজ্জায় আমি তার কাছে যাই না। এখন তার একটাই কথা, মুক্তি চায়। শুদ্ধ বলল, দিয়ে দে। হাসান বলল, আমি তো মুক্তি দেওয়ার জন্য কবুল বলিনি ভাই। স্বল্প পরিচিতি হলেও কিভাবে যেন ভালোবেসে ফেলেছি, ওকে ছাড়তে পারবো না আমি, আর ছাড়লে হয়তো বাঁচবই না আমি। একথা শুনে অর্ক একটা গালি দিয়ে চোখ মুখ খিচিয়ে বলল, তাহলে বউয়ের ঝাল সহ্য কর শালা। শুদ্ধ বলল, বিয়ে করেছো প্রায় 3.5 মাস, অথচ বাসর সারতে পারোনি, এ আবার নিজের পুরুষত্ব দাবি করো?
এবার শুদ্ধ মুখ খুলল, ফিচেল হাসলো, তারপর হাসানকে দারুণ একটা বুদ্ধি দিল। বুদ্ধিটা বোধহয় হাসানেরও পছন্দ হলো। সে সম্মতি সুযোগ মাথা নাড়িয়ে মৃদু হাসলো। শুদ্ধর খাওয়া ততক্ষণে শেষ। সে চেয়ার ছেড়ে বেসিনে হাত ধুতে গেলে কামরান চেঁচিয়ে বলল, এই শালা কি বুদ্ধি দিলি ওকে? হাসান, ভুলেও একাজ করিস না ভাই, তোর আধডোবা সংসার পুরোপুরি ডুববে, সঙ্গে বউটাকেও মারবি তুই।